সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে আজ আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী দাস পুরকায়স্থ। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1 কোটি বাংলাদেশিদের মনের কথা বলার উদ্দেশ্য নিয়ে প্রবাসলিপির যাত্রা শুরু। সেই যাত্রার আজকের বিষয় প্রবাসীর মনের কথা। মনের কথায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন। আমরা প্রবাসীরা বিদেশ বিভুঁয়ে পড়ে থাকলেও আমাদের মন পড়ে থাকে সেই দেশের ছোটবেলার সেই শৈশবের দিনগুলোতে, সেই পুরনো আমাদের সেই বাড়ির উঠোনে, মামার বাড়ির সেই আমকুড়োনো দিনগুলোতে, বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলোতে, আত্মীয় স্বজন পরিজনের সাথে কাটানো সেই সময়গুলোতে। আমরা এখানে যখন থাকি, বাংলাদেশের কোনো ভালো খবর শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। কোনো খারাপ খবর শুনলে আমাদের কষ্ট হয়। একটু ভালো থাকার জন্য, একটু ভালো রোজগারের জন্য আমরা বিদেশে আসি, কিন্তু সব সময় আমার মনে হয় বিদেশে যারা আমরা থাকি তাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশের জন্য, দেশের জন্য যদি কিছু করতে পারি, দেশের মানুষের জন্য যদি কিছু করতে পারি। যখন এখানে নতুন কেউ আসে, তখন সব সময় দেশের থেকে দেশের মানুষ কেউ আসলে আমরা সবার আগে এগিয়ে যাই, সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, কোনোভাবে যদি কোনো উপকারে লাগতে পারি কারো। আমার দেশের লোক, সেই জিনিসটা আমাদের মনে থাকে, সবসময় মনের ভেতরে থাকে। প্রবাসীরা সবসময় চেষ্টা করেন বাংলাদেশের কল্যাণের জন্য যদি কিছু করা যায়, বাংলাদেশের লোকের জন্য যদি কিছু করা যায়। অনেক প্রবাসী দেশের কল্যাণের জন্য তাদের মেধা মনন দিয়ে যতটুকু সম্ভব কাজ করে যান। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকে আমাদের যে অতিথি, ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তিনি ইতিমধ্যে সকলের নিকট পরিচিত। আমাদের সাথে আজকে প্রবাসলিপিতে উপস্থিত আছেন বরেণ্য জিন বিজ্ঞানী, বাংলাদেশের বহুল আলোচিত পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক ডক্টর আবেদ চৌধুরী। আবেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর চৌধুরী 30 বছর ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। আজকে আমরা আবেদ চৌধুরীর কাছ থেকে তার জীবনের গল্পগুলো শুনব। তো আবেদ ভাই, আজ আপনার কাছ থেকে আপনার ছেলেবেলা, আপনার বেড়ে ওঠা, আপনার শৈশব, কৈশোর, এগুলোর গল্প শুনব। তারপরে তো আরো অনেক গল্প থাকবেই। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। আমার জন্ম হয়েছিল 1956 সালে গ্রামে, মৌলভীবাজার, এখন যেটাকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট বলে, সেটার অন্তর্গত কানিহাটি পরগনা আমরা বলতাম, প্রাচীন কানিহাটি পরগনা, সেখানে। তো আমি 9 বছর বয়স পর্যন্ত সেখানে ছিলাম। 65 সালে, তার আগে আমি গ্রামের পাঠশালাতে লেখাপড়া করেছি এবং এক ধরনের প্রাকৃতিক পরিবেশে আমাদের বেড়ে ওঠা। সেই 50-এর দশকের, 60-এর দশকের স্মৃতি, এখন অনেকে ওই স্মৃতিচারণটা আর করে না। অবস্থাটা কেমন ছিল, বড় বড় পুকুর ছিল, সেই পুকুরে আমরা সাঁতার কাটতাম এবং পূর্ণিমা, অন্ধকারে জোনাকি ছিল রাতের বেলা, পূর্ণিমার চাঁদ ছিল, আর ট্রেনের আসা যাওয়া কেন্দ্র করে আমরা ঘড়ি ছিল আমাদের, যে কোন ট্রেন গেল, কোন ট্রেন আসলো। এরকম একটা খুবই অসাধারণ একটা সিনেমার সেই পথের পাঁচালী ওইরকম ছিল আসলে। তো ওই পরিবেশে আমার 9 বছর বয়স পর্যন্ত কেটেছে এবং এখন স্মৃতিচারণ করতে মনে হয় যে ওই সময় আমি অনেক দীর্ঘ বাংলা কবিতা মুখস্থ করেছিলাম, আমাদের কোরআন শরীফ পড়া শেষ করেছিলাম, অনেক কিছু আমার সেই 9 বছর আগে হয়ে গিয়েছিল। তারপর 9 বছর বয়সে আমি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে পড়তে আসি। সেই বছর, সেটা ছিল 65 থেকে 71 পর্যন্ত আমি মৌলভীবাজারে ছিলাম, গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করে। তারপরে আমি ঢাকাতে চলে আসি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আমি ফার্স্ট ব্যাচ ছিল আমাদের ইন্টারমিডিয়েটে নটরডেম কলেজে। তো এই মোটামুটি আমার আর্লি লাইফ আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আপনি তারপরে উচ্চশিক্ষার জন্য কোথায় পড়াশোনা? আমি ইউএসএতে চলে যাই 79-এ। আমি 72 থেকে 79-এ 7 বছর ঢাকাতে ছিলাম, প্রথমে নটরডেম কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি।
তারপর আমি আমেরিকাতে চলে যাই, অরেগন স্টেট ইউনিভার্সিটি অফ অরেগনে, সেখানে আমি লেখাপড়া করি। তারপর থেকে তো আমি বিদেশে আছি, 79 থেকে আমি বিদেশে আছি। আচ্ছা, অস্ট্রেলিয়াতে কবে আসেন? অস্ট্রেলিয়াতে আসি 89-এ। সো আমার ঠিক 10 বছর আমি ইউএসএতে ছিলাম। অস্ট্রেলিয়াতে থাকার 35 বছর হয়ে গেল, আর প্রবাস জীবন 45 বছর। তাহলে বেশিরভাগ সময়টাই প্রবাসে কাটিয়েছেন? বেশিরভাগই জীবনের বেশিরভাগ অংশই প্রবাসী। আমি যতদূর জানি আপনি খুব মানে ঘন ঘন বাংলাদেশে যান। হ্যাঁ, আমি প্রায় 2000 সাল থেকে শুরু করে প্রথমে অস্ট্রেলিয়া এসে 89 থেকে 2000 পর্যন্ত, অতটা 3-4 বছর পরে পরে যাওয়া আসা ছিল। তারপর 2000 থেকে শুরু করে আজকে 2024, এই 24 বছর ধরে আমি বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি এক ধরনের প্রবাসী যে প্রবলভাবে ফিরে গিয়েছি, আবার 16 আনা যাই নাই, তাই না? যেমন 80% গিয়েছি, এবার 20% যাই নাই। এখানে থাকি, মানে বাক্স পেটরা নিয়ে ঘরবাড়ি বন্ধ করে যাই নাই, কিন্তু সাবস্টেন্সিয়ালি মানে মূলত চলে গেছি আর কি। মনটা পড়ে থাকে দেশে? মনটা পড়ে থাকে, এবং কর্মক্ষেত্র 2000 সালের পর থেকে যখন দেশে পৃথিবীতে মোবাইল ফোন চলে আসলো, তো আমি কৃষকদেরকে 3টা আমার যে সহকর্মী যারা এখন, তাদেরকে মোবাইল ফোন কিনে দিয়ে এক ধরনের রিমোট ওয়ার্কার হয়ে গেলাম বাংলাদেশে 2000 সাল থেকে। আচ্ছা, আপনি তো রসায়ন শাস্ত্রের লোক, তো হঠাৎ করে কৃষি নিয়ে আপনার আগ্রহটা শুরু, মানে সেই গল্পটা শুনতে চাই। আমি রসায়ন কেমিস্ট্রির মাধ্যমে আমি বায়োলজিতে প্রবেশ করি। আমি ঢাকা ইউনিভার্সিটি অনার্স করেছিলাম কেমিস্ট্রিতে, তারপরে অনার্সের পরে আমেরিকা চলে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমার যেখানে গেলাম সেখানে বায়োলজির খুব টপ মানুষজন ছিল, যারা বায়োলজির টপ রিসার্চার। তাদের সংস্পর্শে আসার পর আমি বায়োলজি পড়তে চাইলাম, এবং ওই ইউনিভার্সিটি আমাকে পড়তে দিল। আমি যেমন অন দ্য সাইড একটা বায়োলজিতে ডিগ্রি করে ফেললাম, কোর্স টোর্স নিলাম, এবং মলিকুলার বায়োলজি রিসার্চার হয়ে গেলাম। সেই অবস্থাতেই তারপর আমি ইউএসএতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা মেডিকেল মলিকুলার বায়োলজিতে কাজ করেছি। তারপর যেহেতু ছোটোবেলা গ্রামে ছিলাম, আমার মনে হয় ক্রপের প্রতি এবং প্লান্ট বায়োলজি যেটাকে বলি মূলত, সেই বিজ্ঞানের প্রতি আমার একটা আগ্রহ ছিল, একটা অন্তর্নিহিত একটা আগ্রহ ছিল। তো আমি অনুভব করলাম যে আমি প্লান্ট নিয়ে কাজ করব, এবং আমেরিকাতে থাকা অবস্থাতেই আমি একটা প্লান্ট বায়োলজির একটা প্রোগ্রামে, পাওয়ারফুল প্রোগ্রামে ঢুকে গেলাম। অস্ট্রেলিয়াতে যখন 88 এবং 89 2 বছর মিলে অস্ট্রেলিয়া চলে আসলাম, সেখানে আমি প্লান্ট বায়োলজি বা অনেকে এগ্রিকালচার বলে, ঠিক এগ্রিকালচার আমরা তখন বলি নাই, আমরা বলেছিলাম প্লান্ট বায়োলজি। আমি কোনো এগ্রিকালচারাল সাবজেক্ট পড়ি নাই বা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ি নাই। আমি মূলত কেমিস্ট্রির লোক, যে বেসিক বায়োলজি, বেসিক সায়েন্স যেটা মলিকুলার বায়োলজি। কিন্তু আমার সেই জ্ঞানকে এবং সেই নলেজকে আমি নিয়োজিত করেছি ক্রপ ইমপ্রুভমেন্টের জন্য। কৃষি বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক খাত। এই খাতে প্রাণ হলো সাধারণ কৃষক, আমরা যতদূর জানি। আসলে কি বলবো, সবাই আমরা জানি বাংলাদেশে এই যে এত এত ধান গমের ভ্যারাইটি তৈরি হয়েছে, এতে গবেষণা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কৃষকের অবদান নিশ্চয়ই রয়েছে। এই বিষয়ে আপনার মতামত শুনতে চাই। অবশ্যই, এখানে মূলত আধুনিক বিজ্ঞানের যে পালা, যেটা শুরু হওয়ার আগে 1000 বছর ধরে আমাদের দেশে ধানকে আমরা যেটাকে বলি যে ডোমেস্টিকেটেড, মানে ধানকে পুষ মানানো, একটা জংলি গ্রাস থেকে, একটা ঘাস থেকে ধানকে বের করে নিয়ে এসেছে সেই প্রাচীন কৃষক। এটা অনেকে ধারণা করে 10,000 বছর আগে হয়েছে। আমাদের যে নদীর যে অববাহিকা, যেটাগুলো ভ্যালি বলে আর কি, যেমন মনু ভ্যালি, সুরমা ভ্যালি, কুশিয়ারা ভ্যালি, ব্রহ্মপুত্র ভ্যালি, এখানে ধানের উদ্ভব হয়েছে। আমরা এখন যেটাকে ধান হিসেবে চিহ্নিত করি বা যেটা চাল আমরা খাই, সেটার তো হাজার জাতের, আমাদের দেশে অনেকে বলে প্রায় 2 লক্ষ প্রজাতির ধান ছিল এক সময়। এবং আমি হরচন্দ্র রায়চৌধুরী, শেরপুরের জমিদার, ওনার 1870 সালের লেখা একটা বই, এটা আমি পড়েছি, এবং সেখানে উনি সেই ধানগুলোকে চিহ্নিত করেছেন। তার মানে 1870 সালেই এই যে প্রাচীন নাম যেগুলো, চিনিগুড়া, কালিজিরা, সমুদ্রফেনা, রাধুনি পাগল, কাঁচালত, বাউরস, চেংড়ি, ধুমাই, এই সমস্ত অসংখ্য নাম, এবং নারাঙ্গি, মানে আরবি নাম হচ্ছে অরেঞ্জের নারাঙ্গি। তো একটা ধানের নাম নারাঙ্গি, মানে আরবিক স্পিকিং মানুষও এটাতে হাত মিলিয়েছিল, বোঝা যাচ্ছে। তো এই ইতিহাসটা আমরা অনেকটা ধারণ করতে পারি নাই, কারণ আমাদের যখন আধুনিক প্রতিষ্ঠানগুলো হয়েছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা তার আগেও পাকিস্তান আমলেও হয়েছে, সেখানে আমাদের প্রাচীন সেই কৃষকের যে ইনোভেশন যেটা আমরা বলি,
সেটা থেকে বের হয়ে এসে আমরা একটা আধুনিক ইনোভেশন শুরু করেছি, যেটাতে আমরা প্রাচীন ইনোভেশনগুলোকে সাথে নেইনি। যেমন 60-এর দশকের শুরুতে আমাদের প্রাচীন ভ্যারাইটিগুলো আমরা বাদ দিয়ে দিছি। আমরা আধুনিকায়নের নামে হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল বা বাংলায় বলে উফসি ধান করতে গিয়ে আমাদের এই কাঁচালত, বাউরস, চেংড়ি, দুমাই এগুলো অবলুপ্ত হয়ে গেছে। আমাদের সিলেটের যে বিগ ফোর এগুলো অবলুপ্ত হয়ে গিয়েছিল। আমি গ্রামে গ্রামে হেঁটে কৃষকের বাড়িতে গিয়ে বাজারে ঢুল পিটিয়ে ভ্যারাইটিগুলোকে উদ্ধার করেছি এবং আমার মাঠে আমি এখন এগুলো চাষ করতেছি। কাঁচালত ধানটা কি এখনো আছে? হ্যাঁ, কাঁচালত ধান আমার মাঠে আছে, বাউরসও আছে, চেংড়িও আছে, দুমাইও আছে, সমুদ্র ফেনা, রাধুনি পাগল, গোয়ার চর, একটা ওই সুপারির ঝাড়ের মতো আসে গুচ্ছ বেঁধে। সিলেট অঞ্চলে তো সুপারি গুয়া, হ্যাঁ সিলেটে বলে গুয়া, তো ওইটাকে বলে গোয়ার ছড়া আর কি, গোয়ার ছড় নামে একটা ভ্যারাইটি আছে সিলেটের, খুব বিখ্যাত। আরেকটা হচ্ছে বেগুন বিচি, মানে এত ছোট অ্যারোমেটিক ফাইন গ্রেইন যেটা বেগুনের বিচির মতো, এই জন্য ধানটার নাম বেগুন বিচি। এবং আমাদের যে নি বলি সিলেটে আমরা যে সিলেটে কালো কালিজিরাকে বলে নি ধান, এবং সেটাকে অনেকে বলে কালা নিমাক। এবং যেখানে গৌতম বুদ্ধের জন্ম বিহারে পড়েছে এখন, সেই জায়গায় অনেকে বলে যে বুদ্ধ যখন নির্বাণ লাভ করলেন তখন কৃষকদেরকে ডেকে উনি কালা নিমক খাওয়াইছিলেন। নিমক কথাটার মানে কিন্তু ধান। আমরা যে নিমকের অর্থ এটা অনেকে মনে করে, নিমক আসলে নিমক হচ্ছে ধানের একটা নাম, ঠিক যেভাবে নিবারা ধানের একটা নাম। তো কালা নিমক অনেকে হিন্দিতে নামক বলে। নেমক হারাম কথাটা আমার মতে যে ভাত খেয়ে মনে রাখে না, নট নুন খেয়ে। হ্যাঁ, সেই জন্য নামক ইজ এ নেম অফ রাইস। সংস্কৃতে নামের ধানের অজস্র নাম রয়েছে, যার একটা হচ্ছে ব্রিহি, যেটা আমি পঞ্চব্রীহিতে নিয়ে এসেছি। তো এটা খুব ইন্টারেস্টিং ইতিহাস যে ব্রিহি কথা থেকে গ্রিকরা ভি ড্রপ করে রিহি করেছে, তো আরেক দল ইউরোপিয়ান হকে চর মতো বলে, তারা রিচি বলেছে, এইভাবে রাইস কথাটা বেরিয়ে এসেছে। ভেরি ইন্টারেস্টিং। আপনার পঞ্চব্রীহি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। আমি পঞ্চব্রীহি নিয়ে আলোচনা করার আগে আপনার আরো যে আবিষ্কারগুলো রয়েছে সে সম্পর্কে জানতে চাই, বিশেষ করে আপনার রঙিন ভুট্টার বিষয়টি একটু দর্শকদের বলবেন। কৃষিতে আমি যখন মনোনিবেশ করলাম 2000 সালের পর থেকে, তো একটা ভ্যারাইটি যেটা আমার আছে সেটা হচ্ছে যেটা খেলে আসলে ব্লাড সুগার কমে, ডায়াবেটিক রাইস, এটা একটা। 2 নম্বর হচ্ছে আমি কালার্ড কর্ন তো সাউথ আমেরিকাতে ছিল, বলিভিয়াতে, গুয়াতেমালাতে, মেক্সিকোতে ছিল, বা আমাদের ল্যাবরেটরিতে আমেরিকাতে ল্যাবরেটরিতে ছিল। সো ল্যাবরেটরি স্ট্রেনগুলোর সাথে খুব উচ্চ ফলনশীল ভুট্টার সংকর ঘটিয়ে আমি বাংলাদেশে অনেক বছর আগে, সে 2000 সাল থেকে শুরু করে অনেক রঙিন ভুট্টা উৎপাদন করেছি, এবং রেইনবোর ইনফ্যাক্ট প্রত্যেকটা কালার এবং আরও ডিটেল কালার, অসংখ্য রং আমি তৈরি করেছি নিজেই, সেই ট্র্যাডিশনাল ক্রসিংয়ের মাধ্যমে। এবং এগুলা মাঠে রয়েছে, এগুলাকে আমি এখন গ্র করব, এগুলাকে প্রজেক্টে পরিণত করব, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য নিয়োজিত করব। এটা হচ্ছে রঙিন ভুট্টার প্রজেক্ট। আর আরেকটা আইডিয়া আমার মাথায় ছিল যে ধান কেন শুধুমাত্র একটা ফসল দিয়ে মারা যাবে, এই চিন্তা থেকে আমি যে বহুব্রীহি বলা যেতে পারে, যেহেতু 2-এর বেশি হলেই বহু, তো বহুব্রীহি একটা সমাসের নাম ছিল এবং পরে হুমায়ুন আহমেদের নাটকের নাম হয়েছে। সো ব্রীহিকে কেন্দ্র করে যে আমরা তো ঠিক ব্রীহি ধান এইভাবে আমরা ব্যবহার করি নাই, কিন্তু যে কোনো ডিকশনারিতে গেলেই দেখা যায় যে ব্রীহি হচ্ছে ধান, তাই না? হ্যাঁ, তাহলে এবারে আমরা পঞ্চব্রীহি নিয়ে আপনার মুখ থেকে শুনতে চাই। কবে থেকে শুরু করলেন, এর উৎপাদনশীলতা, সম্ভাব্যতা, সব বিষয়ে আমরা জানতে চাই। এটা শুরু হয়, সিলেটি একটা গান রয়েছে যে পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, রাড়ি বেটিয়ে খ্যাত করে দাইয়া নেরা ধান। সিলেটে গ্রাম্য বিধবাকে রাড়ি বলে। তো গানটা বলছে এটা আসলে একটা মহিষের গল্প। এই গল্পটা কোথাও লেখা নেই, এটা আমি ছোটবেলা আমাদের যে কৃষক বন্ধুরা ছিল তারা এসে আমাকে রাত্রিবেলা এইসব পুঁথি শোনাইতো। তো এটা একটা পুঁথি, রে পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, এইভাবে শুরু হয়। এবং আমরা দুলে দুলে এটা শুনতাম। এটা যেমন ওই সময়কার টেলিভিশনের বদলে আমাদের এন্টারটেনমেন্ট ছিল।
তো সেই অরাল যে গানটা, পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, রাড়ি বেটিয়ে খ্যাত করে দাইয়া নেরাধান, এখানে একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নেরাধান হচ্ছে কাটার পরে যে উচ্ছিষ্ট খড় থাকে, সিলেটে ওইটাকে নেরা বলে। এবং ওই যে ভাইরাল গান আছে যে বিছানা বিছাইয়া দিব শাইল ধানের নেরা, তো কাটার পরে যে খড়টা থাকে ওইটা বিছাইয়া শাইল ধানের নেরাতে মানুষ বসতে দেয়, সেটা আছে। আর নেরা থেকে যখন অল্প ধান হয় দেখা যায় ওইটাকে নেরা ধান, এবং এটা গ্রাম্য বিধবা যার জমি জমা নাই সে গিয়ে ওইটা কালেক্ট করে, ওইটা খুব কম হয়। তো আমি গানটা আমার মাথায় ছিল যখন আমি আমেরিকাতে গেলাম, তো সেখানে অনেক জেনেটিক্স শিখলাম। এবং জেনেটিক্সে একটা নিয়ম হচ্ছে, তোমার যদি একটা ক্ষুদ্রতম কোনো কিছু হয় একটা ক্রপের মধ্যে দেখা যায়, বা যে কোনো জীবিত বস্তুর মধ্যে যদি কোনো একটা লক্ষণ দেখা যায় যে সেটা করতে পারে, তাই না, লিটল বিট করতে পারে, তখন এটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়া যায় একটা জেনেটিক প্রসেসের মাধ্যমে। হ্যাঁ, এটা সম্ভব। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে নেরাধান তো অল্প, নেরাধান দিয়ে তো কোনো কৃষি হবে না, তাই না। এবং অনেক কৃষি বিজ্ঞানী বলে যে উনি কেন নেরাধান করতেছে, তা আসলেই আমি কেন নেরাধান করব, আমি অবশ্যই নেরাধান করছি না। আমি নেরাধানের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে এটাকে এত উজ্জীবিত করেছি যে এটার সাবসিকুয়েন্ট কাটার পরে যে ক্রপগুলো হচ্ছে সেটা প্রথমবারের সমান হচ্ছে, প্রথমে একটু কমছে, তারপর আবার তৃতীয়বারে গিয়ে প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, তারপরে 5 বার হচ্ছে। তো এটা তো ধাপে ধাপে হয়েছে। আমি প্রথমে 2 বারই করেছিলাম। তো কলকাতার প্রেসিডেন্সি 200th অ্যানিভার্সারি অফ হিন্দু কলেজ, যেটার পরে নাম হলো প্রেসিডেন্সি কলেজ, ওইটাতে আমাকে দাওয়াত দিয়েছিল 2017 সালে। এবং ওইখানে গিয়ে আমি এই যে দ্বিতীয় ফসল, তখন দ্বীপব্রীহি হয়েছে, দ্বীপব্রীহি যদি আমি বলি নাই, তো কলকাতার একজন পারমিতা সেন জার্নালিস্ট টেলিগ্রাফ পেপারে, সে আমার বক্তব্য শুনে বলল রাইস টু আইস, সে একটা কথা কয়েন করলো, এবং টেলিগ্রাফের এটা হেডলাইন ছিল ওই সময়, রাইস টু আইস, যে আমি এই নেরাধানের কথা ওখানে আছে, তুমি এখন রাইস টু আইস লিখলে এটা পাবে, ওইখানে আছে টেলিগ্রাফে এখনো লেখাটা। তো সে আবার এই প্রাচীন বিধবার কথা বললো, আমাকে যেমন খুব অনুপ্রেরণা আমি পেলাম ওই লেখাটা থেকে। তো আমি ভাবলাম যে টুয়াইস হয়েছে, কেন থ্রাইস হবে না, 4 টাইমস হবে না। তো কাজে লেগে গেলাম, এবং টুয়াইস যেটা হয়েছে ওইটাকে আবার ওই জেনেটিক অ্যাক্টিভেশন প্রোগ্রাম, যেটাকে আমি বলতে চাই, এটা সমস্ত ভেঙে ডিটেলস আমি বলি নাই, কিন্তু আমি মেথডটা অবশ্যই জানি। তো টুয়াইসকে আমি থ্রাইস করলাম, থ্রাইসকে 4 টাইমস। এবং কোভিডের সময় সারা মাঠ যখন উন্মুক্ত এবং খালি পড়েছিল, তখন আমি এই ধানটাকে খুব জ্বালাময়ী যেগুলো পেয়েছিলাম ওগুলোকে ডিপ্লয় করে দেখলাম যে সারাটা বছর থাকলো এবং 5 বার দিল কোভিডের সময়, 2020, 21, 22, 23, এবার 24, ক্রমশ আমি 4 বার 5 বার করেছি। তো ভ্যারাইটিগুলো একটা নতুন একটা ক্যারেক্টার ভিতরে ঢুকে গেছে। প্রথমে ওই কাটার পরে একটু উচ্ছিষ্ট খড় থাকে, নেরাধান, ওই প্রোগ্রামটাই, কিন্তু ওই প্রোগ্রামটা একটা বিরাট একটা প্রেরণা পেয়েছে, তাই না, ভিতর থেকে উজ্জীবিত হয়েছে, তো বিশালভাবে উঠে, তাই না। কোনো সময় যদি সুযোগ হয় এই ভিডিওতে আমি ছবি দিতে পারবো যে কাটার পরে যেটা হয়েছে। এই বছর আমি নতুন কতগুলো পেয়েছি যেগুলো প্রথমবার কেউ মনে ছাড়িয়ে যাবে, দ্বিতীয়বার। তারপর আবার যখন কাটা হবে আবার নিচ থেকে তখন জাগ্রত হয়। সিলেটিতে গ্রাম্য ভাষায় এটাকে বলে লাম। এটা আমাদের প্রাচীন কৃষকরা ওইটার খবর জানতো, মাঝে মাঝে দেখা যেত যে বিশাল আকার ধারণ করেছে, এটা নর্মালি গ্রাসের মতো, তো কেটে গরুকে খাওয়াইয়া দিত। তো আমি যেমন অসংখ্য লাম তৈরি করেছি। এই যে লাম হওয়ার যে প্রবণতা, একটা হচ্ছে নেরা, আমাদের প্রাচীন কথা, আমি হিসাব করে দেখেছি 250 বছরের পুরনো গান, কিন্তু লোকমুখে প্রচলিত, কেউ কোথাও লিখে রাখে নাই। আর আরেকটা হচ্ছে যে আমাদের গ্রামে যে লাম হয় এটার সন্ধান মানুষ জানতো, এটাকে আমি এক ধরনের বায়োলজিক্যাল ফ্রেমওয়ার্কে আধুনিক অবস্থায় নিয়ে এসেছি। তো এইটা তখন এক ধরনের চিরঞ্জীব ধানের একটা চরিত্র অ্যাকোয়ার করেছে, কাটার পরে বিশাল হয়ে উঠেছে, আরো ধান দিচ্ছে, তো কাটার পরে আবার দিচ্ছে। তারপরে পৌষ মাঘে যখন একটা বিশাল শীত নেমে আসে, তখন তো আর ধান ওইটা পেরিয়ে আর মাঘ ফাল্গুনে আর যেতে পারে না। কিন্তু কোনো একটা জায়গা যেখানে সবসময় গরম থাকে, চিরবসন্তের কোনো জায়গা, ওয়েস্ট আফ্রিকাতে ঘানা রয়েছে বা ইন্দোনেশিয়া রয়েছে, সেখানে যদি আমি পঞ্চব্রীকে নিয়ে যাই, এটা হয়তো পরবর্তী বছরেও যাবে এবং ধানটা হয়তো চিরঞ্জীব হয়ে গেছে, আমি এটা জানি না এখন। পৌষ সংক্রান্তির সময় তো এই যে ন্যাড়াটাকেই কেটে ওই যে সেই সিলেটি ভাষায় এটাকে বলে মেরামেরির ঘর পোড়ায়। তাই তো। তো আমরা যখন কাটি তখন ইন্ডিয়াতে যেমন দিল্লির আশেপাশে যখন কাটা হয় তখন এই খড়গুলো একটা প্রবলেম তৈরি করে, কারণ মানুষ তখন হুইট লাগাবে, তখন দিল্লিতে করে কি আশেপাশে আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুনের পলিউশনে সারা দিল্লি শহর একেবারে ঢাকা পড়ে। তো
তো আমার এটার খবর পেয়ে অনেক ইন্ডিয়ান সায়েন্টিস্ট আমাকে যোগাযোগ করেছে যে তোমার এই নেড়া যদি এখন সেকেন্ড ক্রপ হয়ে যায় বা এটা যদি প্রথম ক্রপের মতো হয় তখন তো এগুলো পুরানোর আর দরকার হবে না। সো ভারতীয় বিজ্ঞানীদের সাথে আমার একটা ডিসকাশন চলছে যে পঞ্চব্রীহিটা ওইখানে নিয়ে যদি লাগিয়ে দেওয়া যায়। আশা করছি আপনার এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। তো একটা কথা অনেকে বলার চেষ্টা করছেন যে একই জমিতে বারবার একই শস্য উৎপাদন করলে জমির উর্বরতা হ্রাস পায় কিনা। সেক্ষেত্রে পঞ্চব্রীহি সারা বছর যদি জমিতে থাকে তাহলে কি মানে জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে? আমরা ৩-৪ বছর ধরে জমি সয়েল টেস্ট করতেছি পঞ্চব্রীহি লাগানোর পরে, বা সাধারণ ফার্মারের ফিল্ড থেকে আমরা মাটি সংগ্রহ করছি বা পঞ্চব্রীহি ফিল্ড থেকে করছি, করে কম্পারেটিভ সয়েল টেস্ট করেছি। তো সয়েল টেস্ট করে দেখা গেছে আসলে সয়েলের উর্বরতা কমে নাই, বরং বেড়ে গেছে, বিশেষ করে কার্বন, সয়েল কার্বন যেটা, কারণ এটা রুট সিস্টেম অনেক বড়, যেটা আমি জানতাম না। আমি যখন ডিগ করে নিচে দেখলাম কি হচ্ছে, পঞ্চব্রীহির রুট হচ্ছে ম্যাসিভ রুট। তো এই রুট হওয়ার কারণে অ্যাটমসফিয়ারের CO2 মাটিতে চলে যাচ্ছে, কার্বন অনেক বেড়ে যাচ্ছে, কার্বন বাড়ার ফলে নাইট্রোজেন বেড়ে যাচ্ছে। সো সয়েল আসলে বেটার হয়ে যাচ্ছে। কিন্তু টেক্সট বইয়ে লেখা আছে যে খালি ধান লাগালে সারা বছর সয়েল নষ্ট হবে। আসলে বারবার চাষ করার ফলে সয়েল নষ্ট হয়। এখানে তো আর চাষ হচ্ছে না, চাষ শুধু একবারই হচ্ছে। আর আরেকটা জিনিস যে পঞ্চব্রীহি একটা সম্ভাবনার নাম, তাই না? পঞ্চব্রীহি ভ্যারাইটি 5 বার ফসল দিতে সক্ষম, কিন্তু একজন ফার্মার এইটাতে দিয়ে 5 বার ফসল করার তো কোনো দরকার নেই। পঞ্চব্রীহি ফার্স্ট হারভেস্টই অনেক বেশি, দ্বিতীয় হারভেস্টই অনেক বেশি। তো কেউ যদি এটা 2টা হারভেস্টের জন্য ব্যবহার করে বা 3টার জন্য করে, তারপর পরে সে অন্য কিছু করতে পারে বা সাধারণ আমন লাগাতে পারে। আমার এইটা ফর্মুলাটা হচ্ছে এরকম যে একটা বুড়ো 120 দিন পর একটা ফসল দেয়, তারপর পর্যায়ক্রমিকভাবে 50 থেকে 60 দিন পর পর ফসল দিয়ে দুটা আউশ দেয়। যেমন বুড়োর শরীর থেকে আউশ হচ্ছে, আর আউশের দরকার নেই, তাই না? কারণ বুড়োর শরীর থেকে যে আউশ হচ্ছে এটা চাষবাস করে আউশ করার থেকে বেশি, তো আবার কেন জমি ডিগ করবো, তাই না? তো অন্তত বুড়ো এবং আউশই যদি করে শুধুমাত্র, তারপরে আমন করলো, আবার স্বাভাবিকভাবে অন্য ভ্যারাইটি লাগাইলো, তাইলেও তো এটা চিত্রপট সম্পূর্ণ বদলে যাবে, তাই না? আপনি বোরো চালের কথা বলছেন, বোরো ধানের কথা বলছেন, আমার মনে হচ্ছে বেশি বোরো চালের ভাতের গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর গন্ধ। যেমন একটা সিলেটি বুড়ো আমরা সম্প্রতি উদ্ধার করেছি, এটার নাম খইয়া বুড়ো। এটা একটা লাল চাল, এবং আমি চাচ্ছি এটা আর একটা কিছুটা অপ্রাসঙ্গিক হলো এখানে বলা দরকার। এই খইয়া বুড়োকে আমরা, প্রাচীন খইয়া বুড়োকে উদ্ধার করেছি এবং আমাদের দেশের মানুষকে আমরা এখন এটা দিয়ে লাল চাল খাওয়াবো। তো আবিদ ভাই, আপনার এই নতুন জাতের ধানটা সাধারণ কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনি মানে কি কি পদক্ষেপ নিয়েছেন? এটা যেহেতু এখনো রিসার্চের পর্যায়ে রয়ে গেছে, পরবর্তী পর্যায়ে হবে যে আমার সরকারের সাথে সহযোগিতা করে বিভিন্ন জায়গায় ট্রায়াল করতে হবে। আর আমি নিজে যেহেতু কৃষক বান্ধব একটা প্রজেক্ট, মানে একটা প্ল্যাটফর্ম আমার রয়েছে, আমি আমার এলাকাতে যারা করতে চায়, আমার গ্রামে বা সন্নিহিত গ্রামে রিসার্চ লেভেলে আমি হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টে ট্রায়াল করব, সরকারের সাথেও ট্রায়াল করব, বিভিন্নভাবে এটা ট্রায়াল হবে যে এটা পঞ্চব্রীহি হচ্ছে কিনা, বা প্রথমবার, তৃতীয়বার কি হচ্ছে, এগুলো এক ধরনের ম্যাপিং বা এক ধরনের ট্রায়াল দরকার আর কি। আবিদ ভাই, এবারে কৃষি ছেড়ে একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা জানি আপনি আপনার গবেষণা শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, আপনি ইতিহাস নিয়েও যথেষ্ট উৎসাহী। তো অস্ট্রেলিয়াতে আমার জানা মতে বাংলাদেশিদের আগমন সম্ভবত 1970 বা এর কয়েক বছর আগে পিছনে হবে কিছু, কিন্তু ভারতীয়দের আগমন প্রায় 200 বছরের কাছাকাছি, তাই না? এ বিষয়ে আপনার একটি গবেষণা আছে, আপনার কাছ থেকে বরং আমরা সেই গল্পটা একটু শুনি আজকে। তো ভারতীয় গবেষণা, ভারতীয়দের এখানে আসা 200 বছরে, এটার প্রসঙ্গে আমি যে গবেষণা করে দেখলাম যে আসলে এখানে ভৌগোলিক বাংলাদেশের মানুষেরা এসেছিল, এবং 1757-তে আমাদের পলাশির যুদ্ধে আমরা স্বাধীনতা হারালাম ব্রিটিশদের থেকে। 1760 ওই রকম সময় থেকেই একটা সেইল বোট বা সমুদ্রগামী জাহাজের যে একটা প্রচলন শুরু হলো, সেটাতে নাম লেখালো আমাদের সিলেট, নোয়াখালী এবং চট্টগ্রাম এলাকার নাবিকরা। কারণ সিলেটে, আসামে, সিলেটের মিডলকে বন্দরবাজার বলে, একসময় বড় বড় জাহাজ সিলেটে যেত, এবং হযরত শাহজালাল যখন সিলেটে আসলেন তখন জাহাজে করে গিয়েছিলেন।
তো অনেকে জানে, বা মোগলরা বড় জাহাজ আর্মাডা পাঠিয়েছিল সিলেটে তখন পাঠানদেরকে দমন করার জন্য। সুরমা হাওর দিয়ে একদম একেবারে সিলেটের, এখন সিলেট টাউন যেটা, সেখানে বড় বড় জাহাজ যাইত। এবং আসামের যে সিলেট যেহেতু আসামের অংশ ছিল, আসামের যে কিং ছিলেন উনি জাহাজ বানাতেন, এবং সিলেটের জাহাজ বানানোর একটা প্রাচীন ট্রেডিশন, যে কারণে সিলেটের আমরা জাহাজি, সিলেটিটা বলে জাজি, মানে তারা জাহাজে যায় যারা আগে। তো 1760-এর দিক থেকে তারা কলকাতাতে আসলো এবং কলকাতা কেন্দ্র করে জাহাজের নাম লেখালো, এবং সেই জাহাজে করে তারা 1790-এর দশকে অস্ট্রেলিয়া এসেছিল 17 জন নাবিক। এবং একটা জাহাজ যখন ডুবে গেল তখন তারা সিডনিতে, এখনকার যেটাকে কোস্ট বলে, সাউথ কোস্টের একটা শহর থেকে অল দ্য ওয়ে সিডনি, সেই 500 মাইল তারা হেঁটেছিল। এবং তারা যে শহরগুলোতে গিয়েছিল সেখানে এখনও ওই বড় বড় স্তম্ভতে আছে 17 sailors। এবং খুব আনফর্চুনেট হলো, আমরা যেহেতু এই ইতিহাসটা ক্লেম করি নাই, ওইখানে লোকাল কাউন্সিল যেভাবে লিখেছে, এই 17 জনকে তারা ফ্রম বেঙ্গল, এগুলো ইতিহাসে আছে, কিন্তু বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে নাই। ভারতীয়রা এটা ক্লেম করেছে, ভারতীয় হিসাবে চিহ্নিত করেছে। ঠিক আছে, গ্রেটার ইন্ডিয়ার পার্ট হিসাবে সেটা হতে পারে, কিন্তু এটা মূলত আমাদের দেশের মানুষ। এবং তারা অল দ্য ওয়ে, এখন যেখানে সিডনিতে, যেখানে সিডনি অপেরা হাউস রয়েছে, সেই এলাকাতে যে 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 সাদা মানে হোয়াইট ইউরোপিয়ান যে এটাকে অর্গানাইজ করেছিল, সে ইনফ্যাক্ট সিডনির একটা বিরাট অংশ, ক্যাম্বল তার নাম, এবং তার নামে কেন্দ্রতে সাবার্বও আছে ক্যাম্বল, সেই ক্যাম্বলের নেতৃত্বে তারা এসেছিল। এখন যেহেতু বর্ণবাদ ছিল, যেহেতু এশিয়ানদেরকে এখানে থাকতে দেয় নাই বা ওইটা রেকগনাইজ করে নাই, ক্যাম্বলের নামে এখন সাবার্ব আছে, ক্যাম্বলের ফ্যামিলি সিডনির একটা বিরাট অংশ দখল করে আছে। কিন্তু আমাদের নাবিকরা যাদের কারণে তারা আসতে পেরেছিল, তাদের কোনো চিহ্ন ইতিহাসে নাই। তো আমরা অন্তত ন্যারেটিভের কারণে, ইতিহাসের কারণে এই স্টোরিটা আমাদের ক্লেম করা উচিত, তাই না? তাহলে আমাদের পূর্বপুরুষরা প্রায় 270 বছর আগে এদেশে এসেছেন। তাই তো, তাই তো। এই ইতিহাস সংরক্ষণ এবং ছড়িয়ে দেওয়ার আমাদের সকলের দায়িত্ব। অবশ্যই 17 জন বাঙালি নাবিক, 17 জন বাংলাদেশের মানুষ, এটা অবশ্যই বৃহত্তর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসাবে, সাবকন্টিনেন্টও এটা ক্লেম করতে পারে, কিন্তু ইউনিকভাবে ইন্ডিয়ানরা এটা ক্লেম করেছে, আমরা করি না, কারণ আমাদের এক ধরনের ইতিহাস বিমুখতা রয়েছে। আমাদের বাংলাদেশের কমিউনিটি এখন যথেষ্ট বড় হয়েছে এখানে, বিশেষ করে আমাদের কমিউনিটির একটি বড় সংখ্যক বিভিন্ন পেশাজীবী রয়েছেন এখানে, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ, শিক্ষক সহ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বা প্রাদেশিক সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত আছেন। আমাদের এখন দ্বিতীয় প্রজন্মের জন্য আপনার, মানে আমাদের এখানে যারা দ্বিতীয় প্রজন্ম আছে তাদের জন্য আপনার কিছু পরামর্শ আছে কি? অবশ্যই। দ্বিতীয় প্রজন্মকে প্রথমে আমাদের যে হেরিটেজ যেটা আছে, আমাদের যে দীর্ঘ ইতিহাস, যেই যে বললাম, বা তারও আগে আমি আরেকটা জিনিস সম্প্রতি বাংলাদেশে বলেছি, সর্বত্র বলছি, যে পৃথিবীতে যে সিট্রাস ফ্রুট যেটা অরেঞ্জ এবং মাল্টা বা জাম্বুরা আমরা সিলেটে বলি, এই যে মাথুজামির বা আমাদের সাতকরা, এই যে পুরো ফ্যামিলি, যে লাইম, লেমন, অরেঞ্জ, এইটা আমাদের এলাকা থেকে উদ্ভূত হয়েছে, সিলেট অঞ্চল থেকে প্রথম শুরু হয়েছে। তারপরে পারসিকরা এটা নিয়েছে, চাইনিজরা এটা নিয়েছে। এটা সম্প্রতি খুব পাওয়ারফুল রিসার্চ এসেছে যে আমাদের এলাকাতে এই ক্রপটার অভ্যুদয় হয়েছে। কিন্তু একজন বাংলাদেশের সবুজ পতাকা নিয়ে বাংলাদেশের একজন ইয়াং পারসন যখন ইউরোপে যায়, তখন ইমিগ্রেশন তাকে টিপিক্যালি একটু হেনস্থা করে। কেন হেনস্থা করে? কারণ বাংলাদেশের নাম রটে গেছে যে এটা দরিদ্র দেশ, যেখান থেকে মানুষ বাইরে যেতে চাচ্ছে। কিন্তু এটা সিট্রাস ফ্রুট পৃথিবীতে উপহার দিল, সেই ব্র্যান্ডিংটা তো আমাদের করা উচিত, তাই না? আমাদেরকে দেখেই যদি মানুষ ভাবে যে এরা অনেক ইম্পর্টেন্ট মানুষ, কারণ পৃথিবীতে সিট্রাস ফ্রুট হচ্ছে নাম্বার 1, তাই না? সিট্রাসের উপরে কোনো ফ্রুট নাই। তো এই যে পুরা সিট্রাস ফ্যামিলির ফ্রুট আমরা পৃথিবীতে উপহার দিলাম, এটা তো আমাদের ছেলেমেয়েদেরকে বলতে হবে, সো দে ক্যান বি প্রাউড অফ ইট, না? এটা তো আমাদের বলতে হবে, এবং এটা ফ্যাকচুয়ালি বলতে হবে। এটা তো কোনো ইমোশনাল ব্যাপার না। এটা নিয়ে পেপার পাবলিকেশন হচ্ছে, কিন্তু আমরা এইসব ব্যাপারে একটু উদাসীন এবং নীরব। আমাদের আর একটু অ্যাটেনশন দিতে হবে, আর একটু সরব হতে হবে। আপনার সাথে গল্প করতে পেরে, আপনার সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পেরে, আপনার সাথে কথা বলতে পেরে আমার তো খুবই ভালো লাগলো। আমি শিওর আমার দর্শকদেরও খুব ভালো লাগবে। মানে এই অনুষ্ঠানটা, এই আলোচনাটা আমার বিশ্বাস তাদেরও খুব ভালো লাগছে বা লেগেছে।
তো আপনাকে অনেক ধন্যবাদ আবেদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ, আমারও খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আমাদের বাংলাদেশের অনেক প্রয়োজন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী সপ্তাহে আবারও একটি নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।